প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমরা আলোচনা করব দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972, আর্টিকেল 27 থেকে 46। অর্থাৎ আর্টিকেল গুলো আজকে আমরা শেষ করব এবং কয়েকটি রুলস পড়বো এবং ক্যাননস গুলো পড়বো। মানে আজকে এই সাবজেক্ট আমরা শেষ করব আশা করছি। খুবই গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো, সেগুলো আমরা আলোচনা করব। প্রথমে অনুচ্ছেদ 27। অনুচ্ছেদ 27 এমসিকিউ, রিটেন, ভাইবা সব ক্ষেত্রে প্রযোজ্য। অ্যাডভোকেট হওয়ার যোগ্যতা অর্থাৎ কোয়ালিফিকেশনস অফ অ্যাডভোকেটস বা কোয়ালিফিকেশনস টু বি অ্যান অ্যাডভোকেট। প্রথমে যে 1 নম্বর উপধারা আছে, এখানে বলা হচ্ছে বাংলাদেশের নাগরিক হতে হবে। এটা খুব একটা প্রশ্ন আসে না, এবার আসতে পারে। ন্যূনতম বয়স 21 বছর, তবে বয়সের ঊর্ধ্বসীমা নেই, অর্থাৎ সর্বোচ্চ কত বয়স সেটা বলা নাই। 90, 100 বছরের মানুষও যদি পরীক্ষা দিতে চান, কোনো সমস্যা নেই, পরীক্ষা দেওয়ার অসুবিধা নেই। আইন বিষয়ে ডিগ্রি ডিগ্রি থাকতে হবে। ব্যারিস্টার হলেও হবে, কারণ ব্যারিস্টারেরও ডিগ্রি থাকে। এবং মুক্তার হিসাবে 7 বছরের অভিজ্ঞতা থাকলেও তিনি এই অ্যাডভোকেট হওয়ার যোগ্যতা অর্জন করবেন। তাহলে এই তিনটা বেসিক যে কোয়ালিফিকেশন, বাংলাদেশের নাগরিক হতে হবে, বাংলাদেশের নাগরিক ছাড়া অন্য দেশের নাগরিক হলে হবে না, বয়স অ্যাটলিস্ট 21 ইয়ার্স হতে হবে, নারী পুরুষ উভয়ের, এবং আইন বিষয়ে প্রাতিষ্ঠানিক ডিগ্রি থাকতে হবে। এটা হচ্ছে ফার্স্ট ক্যাটাগরি। তারপর ক্যাটাগরিতে পাশ করার পর আমরা প্রথমে কি করি, ইন্টিমেশন পাঠাই বা রেজিস্ট্রেশনের জন্য একজন সিনিয়রের সাথে চুক্তিবদ্ধ হই 6 মাসের শিক্ষানবিশকালের জন্য। সেটা 2 নম্বরে বলা হচ্ছে যে নির্ধারিত সময়ের প্রশিক্ষণ শেষ করতে হবে। এই যে 6 মাসের প্রশিক্ষণ, শিক্ষানবিশকাল, সেটা শেষ করতে হবে, না হলে রেজিস্ট্রেশন কার্ডই পাওয়া যাবে না। অনেকে এবার পরীক্ষা দিতে পারছে না 1 মাস 2 মাসের জন্য, রিসেন্টলি তারা পাশ করেছে এই কারণে। 27-এর 3-এ আবার অযোগ্যতা দেওয়া আছে, ডিসকোয়ালিফিকেশন। দুইটা ডিসকোয়ালিফিকেশন এখানে আছে। 1 নম্বর হচ্ছে সরকারি বা বিধিবদ্ধ প্রতিষ্ঠান হতে নৈতিক অবক্ষয় বা স্খলনের অভিযোগে বরখাস্ত বা অপসারিত। মানে কোনো চাকরিজীবী যিনি কোনো সরকারি বা বিধিবদ্ধ প্রতিষ্ঠানে জব করতেন, তিনি তো চাকরিটা হারিয়েছেন এবং হারানোর পরে 2 বছর অতিক্রম হয়নি। 2 বছর অতিক্রম না হওয়া পর্যন্ত, এই 2 বছর সময়কাল তিনি কি হবেন, পরীক্ষা দেওয়ার জন্য অযোগ্য হবেন। 2 বছর পার হওয়ার পরেই তিনি পরীক্ষা দিতে পারবেন, তার আগে নয়। আবার তিনি যদি এই নৈতিক অবক্ষয় বা স্খলনের অভিযোগে দণ্ডিত হন, মানে চাকরিও যাবে, প্লাস যদি তার নামে মামলা হয় এবং মামলায় তার যদি শাস্তি হয়, কনভিক্টেড হন, তাহলে 5 বছর, এই যে একটু আগে 2 বছর আমরা দেখলাম, এই 2 বছরটা হয়ে যাবে 5 বছর। অর্থাৎ 5 বছর ধরে তিনি অযোগ্য হবেন পরীক্ষা দেওয়ার জন্য। মানে তাকে কি করতে হবে, আত্মশুদ্ধি করতে হবে। এরপরে 28, শুধুমাত্র মহিলা হওয়ার কারণে কেউ অ্যাডভোকেট হওয়ার ক্ষেত্রে অযোগ্য হবে না। অর্থাৎ নারী পুরুষের কোনো ভেদাভেদ নাই, মানে এটি একটি লিঙ্গ বৈষম্য বিরোধী ধারা। তো গত বছর এটা চলে আসছে, 23 সালে। 29, বার কাউন্সিল নির্ধারিত ফর্ম, অর্থাৎ আপনাদের ফর্ম 'এ' পূরণ করে কিন্তু আবেদন করতে হবে। 30, এটাও আসে, 30 অনুচ্ছেদ থেকেও আসে, বাংলাদেশ অ্যাডভোকেট হওয়ার সকল আবেদনপত্র প্রেরণ করতে হবে। আপনারা কোথায় প্রেরণ করবেন আবেদনটা? নিবন্ধন কমিটিতে। এখন অনলাইনে যে সাবমিট করা হচ্ছে, এটাও কিন্তু নিবন্ধন কমিটির আন্ডারেই সাবমিট হচ্ছে। 31-এ বলা হচ্ছে নির্ধারিত পদ্ধতিতে একজন অ্যাডভোকেট বরখাস্ত বা সাসপেন্ড হতে পারেন। অর্থাৎ প্রথমে 31-এ সাসপেন্ড হতে পারেন, এই বিধানটা বলে দিল। এরপরে 32-এ এসে বলছে আর কি কি শাস্তির বিধান আছে। শাস্তি, অ্যাডভোকেটদের পেশাগত বা অন্য কোনো অসদাচরণের জন্য যদি দোষী হন, তাহলে একজন অ্যাডভোকেটকে কি কি শাস্তি দেওয়া যাবে।
তিনটি শাস্তির বিধান বলা হচ্ছে: তিরস্কার বা সামরিক সাময়িক বরখাস্ত বা অপসারণ, রিপ্রাইমেন্ডেড, সাসপেন্ডেড এবং রিমুভড। ইংরেজি বাংলা উভয় মনে রাখার চেষ্টা করবেন, যে কোনো ভাবে প্রশ্ন আসতে পারে। 2 নম্বরে বলছে অভিযোগ করতে হলে কোনো আদালত, অভিযোগ কে কে করতে পারবে? একজন অ্যাডভোকেটের অসৎ আচরণের বিরুদ্ধে কোনো আদালত অথবা যে কোনো ব্যক্তি করতে পারবে। আদালতও করতে পারবে। আদালত বলতে বিচারককে বোঝানো হচ্ছে। ম্যাজিস্ট্রেট হতে পারেন তিনি, দায়রা জজ হতে পারেন, সহকারী জজ হতে পারেন, যুগ্ম দায়রা জজ হতে পারেন, অর্থাৎ যে কোনো বিচারক অথবা যে কোনো ব্যক্তি হতে পারে। বিচারক কেন করতে পারবেন? আদালতে যদি কোনো অ্যাডভোকেট আদালতকে অসম্মান করেন, অবমাননা করেন, সেই ক্ষেত্রে তার বিরুদ্ধে তিনি অ্যাকশন নিতে পারবেন। 33 এমসিকিউ রিটেন, দুই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ট্রাইব্যুনালের গঠন, মানে এই যে অ্যাডভোকেটের যে বিচার হবে কোথায় হবে? বার কাউন্সিল ট্রাইব্যুনালে। কত ধারায় বলা আছে, সরি কত অনুচ্ছেদে বলা আছে? 33 অনুচ্ছেদ বা 33 আর্টিকেলে বলা আছে। 33 আর্টিকেলে স্ট্রাকচার বা গঠনের কথা বলা আছে ট্রাইব্যুনালের। কি গঠন আমরা দেখতে পাচ্ছি? এক বা একাধিক ট্রাইব্যুনাল থাকবে, মানে ট্রাইব্যুনাল একটি হতে পারে, আবার প্রয়োজনে অনেকগুলো ট্রাইব্যুনাল হতে পারে। যদি অ্যাডভোকেটদের বিরুদ্ধে আবেদনের সংখ্যা বাড়তে থাকে, ট্রাইব্যুনালও বাড়তে থাকবে। প্রতিটি ট্রাইব্যুনাল 3 সদস্য বিশিষ্ট হবে, অর্থাৎ একটা ট্রাইব্যুনালে 3 জন ব্যক্তি থাকবেন। কে কে? 2 জন বার কাউন্সিলের সদস্যদের মধ্যে হতে নির্বাচিত ব্যক্তি থাকবেন, একজন তালিকাভুক্ত অ্যাডভোকেটদের মধ্যে হতে মনোনীত হবেন। তাহলে এই দুই এবং এক, 3 জন, 3 জন কিন্তু ট্রাইব্যুনালের বিচারক হিসাবে দায়িত্ব পালন করবেন। সভাপতি হবেন সদস্যদের মধ্যে যিনি সর্বাপেক্ষা জ্যেষ্ঠ বা সিনিয়র, অর্থাৎ ওপরে যে আমরা 3 জনের কথা বললাম, একটু আগে জানলাম, তাদের মধ্যে একজন আবার কি হবেন? সভাপতি। মানে এটা ট্রাইব্যুনালটা অনেকটা সালিশ কার্যক্রমের মতো মনে হচ্ছে। তাই একজন সভাপতি থাকবেন এবং 2 জন সাধারণ সদস্য থাকবেন। এভাবে ট্রাইব্যুনাল গঠন হবে। যিনি সিনিয়র তিনি সভাপতি হবেন, তাকে সম্মান দেওয়া হবে সিনিয়রিটির কারণে। এবং এখানে বলা হচ্ছে অ্যাটর্নি জেনারেল ট্রাইব্যুনালের সদস্য হতে পারবেন না। কেন পারবে না? কারণ অ্যাটর্নি জেনারেল কিন্তু সরকার পক্ষের সর্বোচ্চ আইনজীবীর দায়িত্ব পালন করবেন। অর্থাৎ এখানে ট্রাইব্যুনালে এসে উনি হিয়ারিং না করলেও, যেহেতু তিনি সবসময় সরকার পক্ষের হন, তাই তিনি ট্রাইব্যুনালের বিচারক হতে পারবেন না। তিনি সবসময় কি আইনজীবী হিসাবে দায়িত্ব পালন করবেন। তাই এখানে ট্রাইব্যুনালের বিচারক হিসাবে তাকে রাখা হয়নি। তো উনি কখনো ট্রাইব্যুনালের বিচারক হতে পারবেন না বা সদস্য হতে পারবেন না। 34-এ বলা হচ্ছে ট্রাইব্যুনালের কার্যাবলী। ট্রাইব্যুনালের কার্যাবলী কিছু দেওয়া আছে, পড়ে নিবেন। তবে জাস্ট এতটুকু মনে রাখবেন যে ট্রাইব্যুনালের কার্যাবলী অর্ডারের কোন অনুচ্ছেদে দেওয়া আছে? 34 অনুচ্ছেদ। এতটুকু মনে রাখলেই প্রশ্ন আসার সম্ভাবনা, মানে কমন আসার সম্ভাবনা আছে। এর মাঝখানের গুলো যতটুকু লাগবে আমি দিয়ে দিচ্ছি। যেমন 6 নম্বর, ট্রাইব্যুনালের নিকট আনীত অভিযোগ মিথ্যা প্রতীয়মান হলে। একজন একজন অ্যাডভোকেটের বিরুদ্ধে কি করলো? অভিযোগ করলো, এবং সে অভিযোগটা মিথ্যা প্রমাণ হলো। তাহলে অভিযোগকারীকে অনধিক 500 টাকা জরিমানা করা হবে। এমনি সাধারণ মামলায়, কোনো ক্রিমিনাল মামলায় যদি মামলা মিথ্যা প্রমাণ হয়, তুচ্ছ প্রমাণ হয়, তাহলে ফৌজদারি কার্যবিধির 250 ধারায় কিন্তু ওই যে মামলা করে অভিযোগকারী, তাকে কিন্তু কি করা হয়, বা এজাহারকারী, তাকে শাস্তি দেওয়ার বিধান আছে। তেমনি এখানেও অ্যাডভোকেটের বিরুদ্ধে মামলা করলো, মানে অভিযোগ করলো সচিব বরাবর, ট্রাইব্যুনালে বিচার হলো, কিন্তু বিচারে এই যে অ্যাডভোকেটের বিরুদ্ধে যে অভিযোগ সেটা প্রমাণ করতে ব্যর্থ হলো, মানে অভিযোগটি মিথ্যা হলো, তখন 500 টাকা জরিমানা দিতে হবে। আবার আমরা জেনেছিলাম যে যদি অভিযোগ করতে হয় তাহলে এফিডেভিট করে অভিযোগ করতে হবে এবং তার সাথে 1000 টাকা কিন্তু ফি দিতে হবে। তাহলে ফি হচ্ছে 1000 এবং জরিমানা হচ্ছে 500। ট্রাইব্যুনালের সকল আদেশ মহামান্য হাইকোর্ট বিভাগ প্রদত্ত আদেশের ন্যায় কার্যকর হবে। মানে ট্রাইব্যুনালের যে ক্ষমতা বা আদেশের যে মূল্যমান, সেটা হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট যে ধরনের আদেশ দিলে যে ধরনের কার্যকারিতা থাকে, সেই ধরনের কার্যকারিতা বা ইফেক্টনেস থাকবে। ট্রাইব্যুনালের প্রদত্ত আদেশ নিজ উদ্যোগে, ট্রাইব্যুনাল যে আদেশটা দিলেন তিনি যদি মনে করেন যে একটা আদেশ মনে হয় ঠিক হলো না, আরেকবার দেখা দরকার, তাহলে তারা নিজ উদ্যোগে অর্থাৎ সুমোটো হয়ে কি করতে পারবেন? রিভিউ করতে পারবেন, অথবা
সংক্ষুব্ধ ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে রিভিউ করতে পারবেন। যদি মিথ্যা প্রমাণ হয় তাহলে যিনি অভিযোগ করেছেন তিনি সংক্ষুব্ধ হবেন যে আমার এই বিচার পছন্দ হলো না, একটু রিভিউ করে দেখেন যে এই অ্যাডভোকেটকে শাস্তি দেওয়া যায় কিনা। আর যদি শাস্তি দিয়ে ফেলে তখন অ্যাডভোকেট আবার রিভিউ করবে যে না আমি নির্দোষ, আমাকে হয়তোবা ভুল করে আপনারা শাস্তি দিচ্ছেন, তাহলে আরেকবার রিভিউ করে দেখেন। 35-এ আছে ট্রাইব্যুনালের কার্যাবলী, জাস্ট এতটুকুই মনে রাখবেন যে কত অনুচ্ছেদে আছে ট্রাইব্যুনালের কার্যাবলী, তাহলেই। আর বাকিগুলো রিটেনের দরকার, এমসিকিউ এর দরকার নেই। 36-এ বলা হচ্ছে ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে আপিল করার বিধান। একটু আগে আমরা দেখলাম ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে রিভিউ করা যায়, তো এখানে আবার আরেকটি প্রতিকার আছে, ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে, অ্যাপিল টু দা হাইকোর্ট। তো ট্রাইব্যুনালে একটি অভিযোগ গেল সচিবের মাধ্যমে, বিচার কার্যক্রম হলো, মামলা প্রমাণ হোক বা মিথ্যা প্রমাণ হোক, এটার বিরুদ্ধে যদি কোথাও যেতে চাই রিভিউ করার বিধান আছে, ট্রাইব্যুনালে রিভিউ হয়। অথবা যদি আপিল করতে চাই তাহলে মহামান্য হাইকোর্ট বিভাগে আপিল করতে হবে, তখন আর ট্রাইব্যুনালে কিন্তু থাকছে না, সরাসরি সেটা যে জেনারেল আমাদের যে হাইকোর্ট বিভাগ আছে, যে সিভিল ক্রিমিনাল মামলা হয় যে হাইকোর্ট বিভাগে, সেখানেই কিন্তু চলে আসবে মামলাটি। ট্রাইব্যুনাল প্রদত্ত আদেশ সম্পর্কে অবগতির 90 দিনের মধ্যে সংক্ষুব্ধ ব্যক্তি মহামান্য হাইকোর্ট বিভাগে আপিল করতে পারবে। তার মানে আপিলের বিধানের যে তামাদি, সেটা তামাদি আইনে যাওয়ার দরকার হচ্ছে না। অনুচ্ছেদ 36-এ বলে দিচ্ছে তামাদির মেয়াদ 90 দিন। প্রতিটি আপিল মহামান্য হাইকোর্ট বিভাগের ডিভিশন বেঞ্চে শুনানি হবে, তাহলে শুনানিটা কোথায় হবে? ডিভিশন বেঞ্চে, একক বেঞ্চে না, ডিভিশন বেঞ্চে হবে। এবং মহামান্য হাইকোর্ট বিভাগের প্রদত্ত আদেশটি চূড়ান্ত হিসেবে গণ্য হবে, অর্থাৎ মহামান্য হাইকোর্ট বিভাগ এই যে আপিলে যে আদেশ দিবেন, না আপিলে যে সিদ্ধান্ত আসবে, তার বিরুদ্ধে আর কোথাও যাওয়ার সুযোগ নেই, মানে অ্যাপিলের ডিভিশনে যাওয়ার সুযোগ নেই, সেকেন্ড অ্যাপিলের কোনো বিধান নেই বা রিভিশনের কোনো বিধান নেই। 36 কে বোঝেননি? না বুঝে থাকলে হাত উত্তোলন করেন। অনেক সময় আমরা নিম্ন আদালতে আপিল করি, সেখানে যদি কোনো পক্ষ হেরে যায় তাহলে হাইকোর্টে চলে আসে রিভিশন করতে, সেটা কিন্তু সেকেন্ড আপিল হয় না ক্রিমিনাল মামলার ক্ষেত্রে, সেটা রিভিশন হয়। 37, অনুচ্ছেদ 36-এ উল্লেখিত আপিল দায়েরের মেয়াদ গণনার ক্ষেত্রে তামাদি আইন 1908-এর 5 এবং 12 ধারা প্রযোজ্য হবে। তাহলে তামাদি আইনের অনুচ্ছেদ প্রযোজ্য করলো না 36-এ, এখানে স্পেশাল একটা টাইম দিয়ে দিল 90 দিন। কিন্তু আবার 37-এ বলছে যে 90 দিন গণনার ক্ষেত্রে 5 ধারায় অর্থাৎ তামাদি মওকুফের ব্যবস্থা আছে, এবং 12 ধারায় ওই যে রায়ের কপি পেতে সময় এবং যেই দিন শুরু হল, যেই দিন আদেশ দিবে সেই সময়টা বাদ যাবে। এইভাবে কিছুটা ইমিউনিটি বা রেমিডি বা সুযোগ সুবিধা দেওয়া হয়েছে তামাদির মেয়াদের ক্ষেত্রে, অর্থাৎ 90 দিন পরে গেলেও আপিল নেওয়ার সুযোগ আছে তামাদি আইনে, যদি 5 ধারায় সেটার বিলম্বের ব্যাখ্যা দেওয়া যায়। 38, অনুচ্ছেদ 36-এর মতে দায়েরকৃত আপিল স্থগিত বা স্টে হবে না, তবে হাইকোর্ট যথেষ্ট কারণ থাকলে স্থগিত করতে পারে। সাধারণত স্থগিত করে না, স্টে করে না, তবে হাইকোর্ট যদি মনে করে যে খুবই জরুরি, যথেষ্ট মনে করলে আবার স্থগিত করতে পারে, তবে সাধারণ নিয়ম স্থগিত করবে না, চলতে থাকবে। 39, এর আগে আমরা পড়েছিলাম এটা সম্পর্কে, যখন আমরা সংজ্ঞাগুলো পড়লাম তার মধ্যে আমি 39-এর কথা বলেছিলাম যে বার কাউন্সিল নির্ধারিত পদ্ধতিতে একটি বার অ্যাসোসিয়েশনকে, মানে লোকাল বার অ্যাসোসিয়েশনের কথা বলা হচ্ছে, জেলা পর্যায়ের বা উপজেলা পর্যায়ের এই লোকাল বারকে স্বীকৃতি প্রদান করতে পারে। যেমন রাজশাহী অ্যাডভোকেটস বার অ্যাসোসিয়েশন, যার সদস্য আমি, তো এটাও কিন্তু এই বার কাউন্সিল 39 অনুচ্ছেদের আন্ডারে অনুমোদন দিয়েছেন। 40, বিধি প্রণয়ন। সরকার পূর্ব অনুমতি সাপেক্ষে বার কাউন্সিল, মানে বার কাউন্সিল বিধি প্রণয়ন করতে পারবে ঠিকই, কিন্তু সরকারের কাছ থেকে আগে কি নিতে হবে? পারমিশন নিতে হবে, পূর্বেই অনুমতি নিতে হবে। আগে বিধি করলাম পরে অনুমতি নিব হবে না, আগে অনুমতি নিতে হবে যে আমরা বিধি তৈরি করতে চাচ্ছি, আপনাদের কি অনুমোদন আছে? ঠিক আছে, করেন প্রয়োজন হলে।
কেমন বিধি? যেমন 101টি বিধি আছে। আমরা পড়ছি দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972। তো এটাই আবার আছে কি, দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল রুলস 1972। তো যখন রুলস হবে তখন রুলস আছে টোটাল 101টি। তো 101টি যে রুলস, এই রুলের অ্যামেন্ডমেন্ট বা নতুন রুলস 102, 3, 4 এভাবে বৃদ্ধি করা, বা মাঝখানে কোনো রুল, যেমন মনে করেন 3-এর A বা 60-এর B, A, 60-এর AB, এইভাবে কিন্তু রুল কম বেশি করতে পারে। যেমন 40-এর A, 40-এর B এর ভাবে করতে পারে। বার কাউন্সিল বিধি প্রণয়ন না করলে সরকার বিধি প্রণয়ন করবে। বার কাউন্সিল যদি না করে ঘুমাই থাকে, তাহলে সরকার প্রয়োজনীয় বিধি করে দিবে। তার মানে বিধি সাধারণত দুইটা কর্তৃপক্ষ করছে, বার কাউন্সিল নিজেই সরকারের অনুমতি নিয়ে, অথবা যদি বার কাউন্সিল করতে অনীহা প্রকাশ করে তাহলে সরকার করে দিবে। 41, অ্যাডভোকেট না হয়ে আইন পেশা প্র্যাকটিস করলে, এর আগে আমরা দেখলাম যে, গত ক্লাসে দেখেছি যে অ্যাডভোকেট ছাড়া কিন্তু আইন পেশা প্র্যাকটিস করা যাবে না। তাহলে কি বলবে? টাউট বলবে। তো টাউটের শাস্তি 6 মাসের কারাদণ্ড। 46, আজকের সর্বশেষ 46 নম্বর প্রেসিডেন্টস অর্ডার দিয়ে কিন্তু এটা তৈরি, এবং 46টাই আদেশ। খুব চমৎকার একটা মিল আছে, আদেশ 46 আবার অনুচ্ছেদও 46টি। অত্র আদেশ প্রয়োগের ক্ষেত্রে যদি কোনো সমস্যার সৃষ্টি হয়, তবে সরকার অফিসিয়াল গেজেট প্রকাশের মাধ্যমে তা সমাধান করবে। এই যে 46টা আদেশ আছে, এর মধ্যে কোনোটাতে যদি কনফিউশন হয় বা কোনো সমস্যার সৃষ্টি হয় বা সময় উপযোগী না হয় বা ব্যাখ্যার প্রয়োজন হয়, সেক্ষেত্রে সরকার গেজেট দিয়ে ব্যাখ্যা দিয়ে দিবে। যেমন আমরা 8 অনুচ্ছেদের মধ্যে অ্যাডহক কমিটির একটা বিধান কিন্তু অ্যামেন্ডমেন্ট পেয়েছে 21 সালে। তো এই 21 সালে যে অ্যামেন্ডমেন্ট আসলো, কেন আসলো? কারণ সময় মতো নির্বাচন নেওয়া সম্ভব হয়নি করোনা পরিস্থিতির কারণে, 21 সালে মে মাসে। এই কারণে অফিসিয়াল গেজেটের মাধ্যমে একটা অ্যামেন্ডমেন্ট করে দিল যে অ্যাডহক কমিটি, যে কমিটি আছে তারাই থাকবেন, কিন্তু এটাকে বলা হবে অ্যাডহক কমিটি। এটা করার প্রয়োজনীয়তা দেখা দিল এবং সরকার করলো। এই আদেশের কত নং অনুচ্ছেদ বলে? 46 নং। প্রশ্ন আসতে পারে, একটু পেঁচিয়ে প্রশ্ন যদি আসে, যে 8 ধারার যে অ্যামেন্ডমেন্ট করে অ্যাডহক কমিটি গঠন করা হয়, এটি সরকার কত অনুচ্ছেদের অ্যাডহক কমিটি গঠন করা হয়, সরকার কত অনুচ্ছেদের ক্ষমতা বলে অ্যাডহক কমিটি গঠন করে? তাহলে কিন্তু 8 বললে হবে না, আবারও বলছি যে কত অনুচ্ছেদের ক্ষমতা বলে সরকার অ্যাডহক কমিটি গঠন করে বা অ্যাডহক কমিটি গঠনের বিধান সৃষ্টি করে 2021 সালে। তাহলে এটা বলতে হবে 46, 8 বললে কিন্তু ভুল হবে। কারণ ক্ষমতা আছে 46-এ, এবং এইটা অ্যামেন্ডমেন্ট হয়েছে 8 অনুচ্ছেদ। এখানে বিগত সালে প্রশ্নগুলো আছে, দেখে নেবেন, দেখলে বুঝতে পারবেন যে কি ধরনের প্রশ্ন আসে এখান থেকে। এরপরে আমি যেটা বলছিলাম যে রুলস, এই দেখেন রুলস আমরা পড়বো 3, 28, 29, 41, 60, 65A এবং 91, এগুলো পড়লেই হয়ে যাবে। 101টার একটার মধ্যে এত বেশি পড়ার দরকার হয় না। সাধারণত ক্যানেন্স থেকে এখন বেশি প্রশ্ন করছে। 3, নির্বাচনী তফসিল প্রকাশ। চেয়ারম্যান কর্তৃক বার কাউন্সিলের নির্বাচনী তফসিল প্রকাশ করতে হবে অনুষ্ঠিতব্য নির্বাচনের কমপক্ষে 45 দিন পূর্বে। তফসিলে উল্লেখ থাকবে, একটা তফসিলে কি কি উল্লেখ থাকবে? নির্বাচনের প্রস্তাব জমাদানের তারিখ, কে কে নির্বাচন করতে চাচ্ছেন, প্রার্থী হতে চাচ্ছেন, প্রস্তাব যাচাই বাছাইয়ের জন্য তারিখ, ভোট গ্রহণের তারিখ, নির্বাচন সংক্রান্ত অভিযোগ গঠন পেশ করার তারিখ, ভোট গ্রহণের পর যদি কারো অভিযোগ থাকে যে দুর্নীতি হয়েছে বা অন্য কোনো সমস্যা হয়েছে, তাহলে সেটাও কতদিনের মধ্যে আবেদন করতে হবে এবং অভিযোগ গঠন হবে, এগুলো বলা আছে। এবং ইলেকশন কমিটি কর্তৃক অভিযোগ গ্রহণ করার তারিখও উল্লেখ করা থাকবে। এখানে তারিখগুলোর মধ্যে আবার সময়ের বিরতি দেওয়া আছে, 7 দিন, 14 দিন, আবার 7 দিন, এখানে আবার 7 দিন। এটা পড়ে নেবেন, এই সংখ্যাগুলো মনে রাখবেন, কারণ সংখ্যা ভিত্তিক প্রশ্ন বেশি আসে। আপনাদের জন্য যে সংক্ষিপ্ত নোটটা তৈরি করছি, সেটাতে খুব চমৎকার ভাবে আমি 6-7 প্রকারের, যেমন রিটেন নোটে আমি বলেছি 5 প্রকারের প্রশ্ন হয়, তো আমি পুরো নোটটাকে রিসার্চ করে 7টা সাবজেক্টের মধ্যে আমি 7টা ক্যাটাগরিতে এমসিকিউ প্রশ্নগুলোকে আমি ভাগ করতে সক্ষম হয়েছি।
তো 7 ক্যাটাগরির মধ্যে সংখ্যা ভিত্তিক যে ক্যাটাগরি, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ক্যাটাগরি, যে কত দিন, কত মাস, কত জন, কতটি, এই সংখ্যা যেখানে যেখানে আমরা দেখতে পাবো সেখানে একটু গুরুত্ব দিতে হবে। কারণ সংখ্যা দেখলেই প্রশ্নকর্তার ইচ্ছা করে ওখান থেকে একটা প্রশ্ন করতে। আচ্ছা, এরপরে আমরা পড়বো 28, প্রথম সভা। নির্বাচন হওয়ার পর প্রথম সভা, বার কাউন্সিল কমিটির মেয়াদ শুরুর হওয়ার, অর্থাৎ 1 জুলাই থেকে শুরু হয়, 1 মাসের মধ্যে, অর্থাৎ 1 জুলাই থেকে পরবর্তী 1 মাসের মধ্যে সচিব প্রথম সভা আহ্বান করবেন। সচিব বলবেন, নির্বাচন হয়েছে, 1 মাস হতেই তো চলো, তাড়াতাড়ি চলে আসেন আপনারা, কার্যক্রম তো শুরু করতে হবে, ক্ষমতা আপনারা হাতে নিয়ে নেন, নিয়ে কাজ শুরু করেন, বসে থাকলে হবে না, না হলে স্টুডেন্টরা আন্দোলন শুরু করে দিবে, পরীক্ষা নিতে হবে, আরো অনেক কার্যক্রম আছে। 29, সাধারণ সভা। সাধারণ প্রথম সভার পরে সবগুলো সভাকে সাধারণ সভা বলা হচ্ছে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ যতই সভা হোক না কেন সবগুলোই সাধারণ সভা। তবে আগের গুলো, প্রথমটা হচ্ছে প্রথম সভা, যেটা সচিব আহ্বান করবেন, এবং তার পরবর্তী সাধারণ সভাগুলো বার কাউন্সিল চেয়ারম্যান মানে অ্যাটর্নি জেনারেল স্যার আহ্বান করবেন। 41, অ্যাডভোকেটের বিরুদ্ধে আনীত অভিযোগে অভিযোগপত্রের সাথে কি কি সংযুক্ত করতে হবে। আইনজীবীর বিরুদ্ধে অভিযোগের বিবরণ, কমপ্লেন্ট, যেটা আমরা ড্রাফটিং এ শিখবো, রিটেনে শিখেছি অলরেডি, যে কিভাবে অভিযোগ করতে হয়, সেই দরখাস্তটা, এফিডেভিট সহ প্রয়োজনীয় সকল ডকুমেন্ট দিতে হবে, যে কি কি করে, যদি কোনো ডকুমেন্ট মানে সাক্ষী, সাক্ষ্য যদি থাকে যে সে কি করেছে, একটা ব্যবসা করে, তার পেপারে বিজ্ঞপ্তি দেয়, এগুলো আমরা পেপার কাটিং সহ, বা সে সাইনবোর্ড দিয়েছে বড় করে, সেটা ছবি তুলে অ্যাড করতে পারি। কিন্তু অভিযোগকারী আদালত বা সরকারি কর্মকর্তার অফিসিয়াল দায়িত্বের মাধ্যমে যদি হয়, তাহলে আর এফিডেভিট দরকার নাই, সাধারণ ব্যক্তির এফিডেভিট লাগবে, সরকারি কর্মকর্তা এবং আদালতে লাগবে না। 41, এতে কি বলা হচ্ছে, অ্যাডভোকেটের বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগের সাথে 1,000 টাকা ফি জমা দিতে হবে। তাহলে আমরা দেখলাম, যদি প্রমাণ করতে না পারা যায় তাহলে 500 টাকা দিবে। আর 41, বিধিতে বলা হচ্ছে যে 1,000 টাকা দিয়ে অভিযোগ করতে হবে। 60, এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসে, বিগত সালে এসেছে অনেক, এবারও আসতে পারে। শিক্ষানবিশ প্রশিক্ষণ চুক্তি, 10 বছর ধরে আইন পেশায় নিয়োজিত আছেন এমন আইনজীবী, মানে সিনিয়র, 10 বছর প্র্যাকটিস করেছেন এরকম ব্যক্তি এভিডেভিটের এভিডেভিটের মাধ্যমে চুক্তিপত্র করতে পারবে একজন শিক্ষানবিশের সাথে। 10 বছর প্র্যাকটিস না থাকলে, যেমন আমি ইচ্ছে করলে কি নিতে পারবো না, শিক্ষানবিশ নিতে পারবো না আমার আন্ডারে, আনঅফিসিয়ালি নিতে পারবো, কিন্তু অফিসিয়ালি আমি এভিডেভিট অ্যাসাইন করতে পারবো না। কার কার জন্য? একজন শিক্ষানবিশের জন্য, কারণ আমার এখনো 10 বছর প্র্যাকটিসের বয়স হয়নি। 6 মাস শিক্ষানবিশ হিসাবে লিগ্যাল ট্রেনিং দেওয়ার জন্য নিয়োজিত থাকতে হবে। তাহলে কত মাস লাগে? 6 মাস, তারপরে রেজিস্ট্রেশন পাওয়া যায়। এবার খুবই গুরুত্বপূর্ণ একটি লাইন, 5টি দেওয়ানি এবং 5টি ফৌজদারি, মোট 10টি মামলায় সহযোগিতার কথা উল্লেখ করে 6 মাস ধরে লিগ্যাল ট্রেনিং দেওয়াকে নেওয়ায় নেওয়া শিক্ষানবিশকে জি ফর্মে একটি সার্টিফিকেট প্রদান করবে। কে প্রদান করবে? সিনিয়র। জি ফর্ম বলতে যে আপনারা 5টি দেওয়ানি এবং 5টি ফৌজদারি মামলার তালিকা সাবমিট করে যে ফর্ম ফিল আপ করছেন, সেটাকে জি ফর্ম বলা হচ্ছে। আগে জি ফর্ম ছিল, এখন অনলাইনে জি ফর্ম চলে আসছে। আর আগে সরাসরি আমরা জি ফর্ম পূরণ করে, হাতে পূরণ করে আমরা জমা দিয়েছি। শিক্ষানবিশ এ 10টি মামলা বা এনরোলমেন্ট কমিটির নিকট পেশ করার জন্য পিউপিলেজ ডায়েরিতে নোট রাখবেন। এই যে আমরা বলি যে ডায়েরি রেডি করতে হবে, কখন? ভাইবার সময় লাগবে। তো অনেকে এটা কে বলে কেস ডায়েরি, তো এটাকে কেস ডায়েরি বলে না, এটাকে পিউপিলেজ ডায়েরি বলে। এটাও এমসিকিউ আসতে পারে, যে যে ডায়েরি ভাইভাতে দিতে হবে এটাকে কি ডায়েরি বলে, বলতে হবে পিউপিলেজ ডায়েরি। তো মনে করেন যে এই ধরনের একটা ডায়েরি নিয়ে আপনি ভাইভাই গেলেন, ভাইভাতে বলতে পারে, বলেন আপনার এই ডায়েরির নাম কি? তখন কি বলবেন? বলবেন এটা আমার পিউপিলেজ ডায়েরি, শিক্ষানবিশ দিনপঞ্জি।
তো এখানে পাঁচটি দেওয়ানি, পাঁচটি ফৌজদারি, মানে পাঁচটি সিভিল, পাঁচটি ক্রিমিনাল। প্রশ্ন যদি আসে কয়টি মামলা, তাহলে 10টি বলতে হবে। প্রশ্ন যদি আসে মোট কয়টি মামলা, তবুও 10টি উত্তর করতে হবে। প্রশ্ন যদি আসে কয়টি দেওয়ানি, তাহলে পাঁচটি। প্রশ্ন যদি আসে কয়টি সিভিল, তাও পাঁচটি। প্রশ্ন যদি আসে কয়টি ফৌজদারি মামলা, তাও পাঁচটি উল্লেখ করতে হবে। তার মানে ফৌজদারি না দেওয়ানি এটা উল্লেখ করা আছে কিনা। আর যদি আবার থাকে ফৌজদারি ও দেওয়ানি মোট কয়টি, তাহলে আবার 10টি। এটা বুঝে উত্তর করবেন, এখানে কিন্তু কনফিউশন তৈরি করে। বিগত সালের প্রশ্নে এমনই ছিল। 3 নম্বরে বলছে একজন আইনজীবী একই সময়ে সর্বোচ্চ 4জন শিক্ষানবিশ রাখতে পারবে। তার মানে একজন সিনিয়র 4জনের বেশি শিক্ষানবিশ রাখতে পারবে না, এটা জেনারেল রুল। 4-এর অধিকও রাখা যায়, তবে বার কাউন্সিলের অনুমতি লাগবে। অনুমতি ছাড়া রাখা যাবে না। বড় সেরেস্তা হলে রাখতেই পারে অধিক। আচ্ছা, শিক্ষানবিশ চুক্তিতে মিথ্যা তথ্য দিলে বা মিথ্যা সার্টিফিকেট দিলে পেশাগত অসদাচরণের জন্য দায়ী হবেন। কে কে দায়ী হবেন? ওই সিনিয়রও দায়ী হবে এবং আপনারাও দায়ী হবেন। আপনারা সিনিয়রের থেকে যদি মিথ্যা তথ্য নেন চুক্তিতে, অর্থাৎ আপনার 6 মাস হয়নি, আপনি 6 মাস করে নিলেন, 1 মাস ফাঁকি দিলেন। আইনজীবী হিসাবে অন্তর্ভুক্তির আবেদনপত্রে আবেদনকারী বা প্রার্থী ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য দিলে, মানে আপনি ডেলিগেটলি ফর্ম পূরণের সময় কিছু মিথ্যা তথ্য দিয়ে দিলেন, এবং এই তথ্য যদি প্রমাণ হয়, তাহলে 5 বছরের জন্য আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য কি হবেন? অযোগ্য হবেন, অথবা মিথ্যা তথ্য দেওয়া যাবে না। এটাও কিন্তু একটা অযোগ্যতার মধ্যেই পড়ে। রিটেন পরীক্ষায় কিন্তু অযোগ্যতা আমি 27-3 এবং এই যে 60-3, এই দুইটাকে কম্বাইন করে উত্তর করেছি। লিখিত ব্যাচে যারা আছেন এখান থেকে, তারা নিশ্চয়ই এটা পড়েছেন, জানেন। 65 হাইকোর্ট বিভাগে আইন ব্যবসা করার অনুমতির যোগ্যতা সাধারণত 2 বছর, যেটা অনুচ্ছেদ 21-এও আছে 2 বছর। কিন্তু অধিকতর যোগ্যতা আছে, যে যাদের নিম্ন উল্লেখিত অতিরিক্ত যোগ্যতা থাকবে তাদের আবার 2 বছরের দরকার নেই, 1 বছর থাকলেও হবে প্র্যাকটিস। কি? ইংল্যান্ডের বারে তালিকাভুক্ত আইনজীবী, যদি ইংল্যান্ডের বারে তালিকাভুক্ত আইনজীবী হন, অর্থাৎ ব্রিটিশ বারের একজন বারেট ল, অর্থাৎ তিনি যদি ব্যারিস্টার হন, এবং ইংল্যান্ড থেকে যদি, ব্রিটেন থেকে যদি তিনি ল পাশ করে ব্যারিস্টার হন, সেক্ষেত্রে তার 2 বছর অপেক্ষা করতে হবে না, 1 বছর হলে হবে। তার মানে এটা তার অতিরিক্ত যোগ্যতা হিসেবে ধরা হবে হাইকোর্টে প্র্যাকটিসের জন্য। যেহেতু যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এলএলএম, মানে মাস্টার্স ইন লস পরীক্ষায় হায়ার সেকেন্ড ক্লাস, অর্থাৎ গড়ে 50% মার্কস যদি পায়, তাহলে কিন্তু তিনি 1 বছর পরীক্ষা, মানে 1 বছর নিম্ন আদালতে প্র্যাকটিস করলেই হবে, 2 বছর প্র্যাকটিস করার দরকার হবে না। আবার তালিকাভুক্ত হওয়ার পর নিম্ন আদালতে প্র্যাকটিসই করলো না, ডিরেক্ট সে কোথায় প্র্যাকটিস করছে? সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবীর সাথে কমপক্ষে 1 বছর যদি প্র্যাকটিস করেন। তার মানে কেউ যদি নিম্ন আদালতে প্র্যাকটিস না করে ডিরেক্ট সুপ্রিম কোর্টের আইনজীবীর সাথে প্র্যাকটিস করেন, তাহলে তাকে হাইকোর্ট পারমিশনের জন্য 2 বছর অপেক্ষা করতে হবে না, 1 বছর অপেক্ষা, মানে 1 বছর ওই সিনিয়রের সাথে প্র্যাকটিস করলেই হবে। তার মানে 2 বছর জেনারেল রুল প্র্যাকটিস করার, তবে 1 বছর হলেও হবে এই 3টা যোগ্যতা থাকলে। 91 আজকের সর্বশেষ বিধি। এরপরে আমরা ক্যাননসে যাব। বার কাউন্সিল কমিটির সদস্যদের পদশূন্য বা বাতিল হওয়ার কারণ, এখান থেকে প্রশ্ন আসে। কি কারণে পদ শূন্য হতে পারে? পদত্যাগ করে দিল, ভালো লাগছে না আমার এই দায়িত্ব পালন করতে, পদত্যাগ করে দিতে পারেন। তাহলে বার কাউন্সিল সচিব বরাবর পদত্যাগ পত্র দিতে পারেন, রেজিগনেশন জমা দিতে হবে। কিছুদিন আগে একজন উপদেষ্টা নাহিদ ইসলাম, তিনি পদত্যাগ করেছেন। বাংলাদেশের ইতিহাসে যেটা কখনো হয়নি, যে কোনো মন্ত্রী তার মানে ক্ষমতায় থাকা অবস্থায় পদত্যাগ করেছেন। তো এটা অ্যাপ্রিসিয়েট করার মতো একটা বিষয়। তো কার বরাবর করেছেন উনি? প্রধান উপদেষ্টা বরাবর। আর একজন বার কাউন্সিলের সদস্য পদত্যাগ করতে চাইলে সচিব বরাবর কি দিতে হবে? পদত্যাগপত্র বা দরখাস্ত দিতে হবে। অপসারণ, অর্থাৎ আইনজীবীর তালিকা থেকে নাম অপসারণ, অর্থাৎ রিমুভ যদি হয়। ওই যে আমরা দেখলাম 32-এ যে রিমুভ যদি করা হয়, কারো বিরুদ্ধে অভিযোগ হলো, অভিযোগ প্রমাণিত হলো, তাকে রিমুভ করে দেওয়া হলো, মানে সে আর অ্যাডভোকেটই নাই। তার অ্যাডভোকেটের যে তালিকা
একটা রেজিস্টার আছে, সেখানে যে নাম রোল আছে সেই রোলটা কেটে দেওয়া হলো এবং রিমুভ লিখে দেওয়া হলো লাল কালি দিয়ে। তাহলে ওই অ্যাডভোকেট যদি বার কাউন্সিলের সদস্য হন, অটোমেটিক তার সদস্যপদও চলে যাবে। কেন? তিনি তো আর অ্যাডভোকেটই নাই, তাহলে আবার বার কাউন্সিলের সদস্য কি করে থাকেন? মিটিং এ অনুপস্থিত থাকলে চেয়ারম্যানের অনুমতি ব্যতীত, চেয়ারম্যান বলতে এখানে সভাপতি বা অ্যাটর্নি জেনারেল স্যারকে বোঝানো হচ্ছে, তার অনুমতি ছাড়া পরপর 3টি মিটিং এ যদি কেউ অনুপস্থিত থাকে তাহলে বলতে হবে যে আপনার আর মিটিংও আসা লাগবে না, আপনি যা খুশি তাই করেন, আপনার সদস্যপদ শূন্য করে দেওয়া হলো। এত ব্যস্ত মানুষ, আপনাকে বার কাউন্সিলের দায়িত্ব পালন করতে হবে না, তখন তাকে অব্যাহতি দিবে। বিচারক হলে তার মানে তার যদি প্রমোশন হয়, বার কাউন্সিলের তিনি সদস্য আছেন একজন অ্যাডভোকেট হিসাবে, তিনি যদি আবার বিচারক হয়ে যান, সুপ্রিম কোর্টের বিচারক হয়ে এলিভেটেড হয়, তাহলে কিন্তু এটাকে পদোন্নতি বলা হবে। এবং পদোন্নতি পেলে তিনি তো আর অ্যাডভোকেট থাকছেন না, আর অ্যাডভোকেট না থাকলে তিনি বার কাউন্সিলের সদস্য না হয়ে তিনি সুপ্রিম কোর্টের বিচারক হয়ে গেলেন। সুপ্রিম কোর্টের বিচারক হওয়ার পরে হয়তোবা পরবর্তীতে তিনি আবার এনরোলমেন্ট কমিটির সদস্য হিসাবে ফিরে আসতেও পারেন। কিন্তু প্রাথমিকভাবে তার যে বার কাউন্সিলে যে সদস্যপদ 14 জনের একজন, তিনি আর থাকবেন না, নির্বাচিত 14 জনের একজন, মানে একজন তো অ্যাটর্নি জেনারেল স্যার আছেন। এই যে শূন্য 4 ভাবে হয়, এই শূন্য পদ কিভাবে পূরণ করতে হবে? দুইটি উপায়ে করা যায়। এক, সদস্যপদ শূন্য হলে একই নির্বাচনে ওই ব্যক্তির পরবর্তী যে ব্যক্তি সর্বাধিক ভোট প্রাপ্ত হয়, অর্থাৎ যিনি সেকেন্ড হয়েছিলেন ভোটে, একজন ফার্স্ট হলো, তার নিকটবর্তী যিনি প্রতিযোগী ছিলেন তাকে করে দিবে এই পদে আসীন, মানে পদটা তাকে দিয়ে দিবে। মানে সে ওয়েটিং লিস্টে ছিল, এবার তাকে দিয়ে লিস্টটা পূরণ করা হবে। দ্বিতীয়ত, যদি ওয়েটিং লিস্ট কেউ না থাকে, মানে একমাত্র প্রার্থী সে ছিল, বিনা ভোটে পাশ করেছে, এরকম যদি হয়, তাহলে সেইরূপ কোনো ব্যক্তির পাওয়া না গেলে বার কাউন্সিল নির্বাচন করার যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে সমন্বয়ের, অর্থাৎ কোঅপশন এর মাধ্যমে শূন্যতা পূরণ করা হবে। অর্থাৎ আর নির্বাচনের বিষয় না, এখানে যোগ্য কোন একজন ব্যক্তিকে জাস্ট নিয়ে নেওয়া হবে। এরপরে আমরা চলে যাব ক্যাননস। এই ক্যাননসটা কিন্তু 1965 সালের আইনজীবী ও বার কাউন্সিল আইনের 48 কিউ, এটা পাকিস্তান আমলে তৈরি, কিন্তু প্রফেশনাল ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইটিকুইট, এটা কিন্তু পাকিস্তান আমলে তৈরি। কোন আইন দিয়ে? 1965 সালের আইনজীবী ও বার কাউন্সিল আইনের, এখানে অ্যাক্ট ছিল সেটা 48 কিউ ধারা। যেহেতু একটা এটা অ্যাক্ট, অ্যাক্টের কি থাকে, সেকশন থাকে, মানে ধারা থাকে, এই ধারার প্রদত্ত ক্ষমতা বলে কিন্তু এই ইটিকুইট তৈরি করা হয়। এবং 1969, তার মানে এটাও পাকিস্তান আমলেই ছিল, 5 জানুয়ারি তারিখে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক প্রণীত আইনজীবীদের অবশ্য পালনীয় দায়িত্ব কর্তব্যসমূহ, পেশাগত আচরণ ও শিষ্টাচার বিধিমালা, যেটাকে ইংরেজি করলে হয় ক্যাননস অফ প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ইটিকুইট নামে পরিচিত, এই বিধিমালায় 4টি অধ্যায় এবং অধ্যায়গুলোতে মোট 42টি বিধি আছে। অরিজিনাল যে ক্যাননস, সেখানে কিন্তু ইংরেজি বাংলা উভয়ই আছে। বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটেও কিন্তু আছে। তাহলে এখানে 4টি অধ্যায় এবং 42টি বিধি, 4টি অধ্যায় সম্পর্কে এখানে কিছু টেকনিক দেওয়া আছে। প্রথম অধ্যায়ে 11টি বিধি আছে, 11 বিজোড় সংখ্যা, প্রথমে বিজোড় সংখ্যা মিলে গেছে, এটা অ্যাডভোকেটের বিরুদ্ধে। দ্বিতীয় 14টি, এটাও দুইটাই জোড় সংখ্যা মিলে গেছে। তৃতীয় 9টি, দুইটাই বিজোড় সংখ্যা মিলে গেছে। চতুর্থ 8টি, দুইটাই বিজোড় সংখ্যা মিলে যাচ্ছে। ফলে এখানে অ্যাডভোকেট মক্কেলের পক্ষে আদালতে মামলা পরিচালনা করে জনসাধারণের উপকার করেন। তাহলে আমরা কি করি? মক্কেলের পক্ষে মামলা পরিচালনা করি কোথায়? আদালতে। এবং এটাও করলে জনগণের উপকার হয়, না হলে কিন্তু জনগণ মারামারি করে একেবারে এলাহি কাণ্ড করে ফেলতো। কারণ আদালতে সুষ্ঠুভাবে যদি বিচার করে আমরা না দিতাম, তাহলে কিন্তু যেমন ডাক্তার যদি চিকিৎসা না করে মানুষ অসুস্থ হয়ে মরে যাবে, তেমন অ্যাডভোকেট যদি ঠিকভাবে আদালতে মামলা পরিচালনা না করে, তাহলে কিন্তু খুনাখুনি, ডাকাতি, এই ধরনের অপরাধ বেড়েই যাবে সমাজে। তাহলে আমরা কিন্তু সমাজের উপকার করে থাকি, জনগণের উপকার করে থাকি। তো এই লাইন দ্বারা কি বোঝাচ্ছি? প্রথমে দেখেন অ্যাডভোকেট, তার মানে এটা যার
প্রতি আচরণ, অ্যাডভোকেটের পরস্পরের সাথে আচরণ মক্কেলের পক্ষে, মানে অ্যাডভোকেট এবং মক্কেলের প্রতি আচরণ আদালতে, অর্থাৎ আদালতের প্রতি আচরণ জনসাধারণ অর্থাৎ পাবলিক বা জনসাধারণের প্রতি অ্যাডভোকেটের আচরণ। চারটা অধ্যায়ের বিষয়বস্তু এই কলামগুলোতে দেওয়া আছে। এখানেও কিন্তু ইংলিশে একই টেকনিক আমি বলে দিয়েছি। এরপরে অধ্যায় 1, অ্যাডভোকেটের পারস্পরিক আচরণ 11টি। আচ্ছা, এখানে যে 11টি আচরণ আছে এগুলো পড়ে বুঝতে হবে। হ্যাঁ, তো আলোচনা করছিলাম ক্যাননস। বলছিলাম যে চারটি অধ্যায় আছে। প্রথম অধ্যায় অ্যাডভোকেটদের পারস্পরিক আচরণ, অর্থাৎ একজন অ্যাডভোকেট অন্য অ্যাডভোকেটদের প্রতি কি কি আচরণ করবেন সেটা 11টা আচরণের কথা বলা আছে, 11টা বিধি। তো এই 11টা বিধি পড়ার পরে আপনারা বোঝার চেষ্টা করবেন কি বোঝানো হচ্ছে এবং এটা কেন অ্যাডভোকেটের প্রতি আচরণ। আমি দু একটা পড়ে বুঝিয়ে দিচ্ছি। এভাবে যেটা বুঝতে পারবেন না যে এটা কেন অ্যাডভোকেট হিসাবে অ্যাডভোকেটের প্রতি আচরণ বোঝানো হচ্ছে এবং অধ্যায় 1-এর কেন বিধি, এটা যদি ধরতে না পারেন তাহলে কিন্তু কিছু প্রশ্ন আছে বুঝতে পারবেন না। যেমন আগে দু একটা এমসিকিউ প্রশ্ন পড়ি। যেমন এখানে দিয়েছে ক্লায়েন্টস নট অ্যাডভোকেটস, মানে মক্কেলরা অ্যাডভোকেটগণ পরস্পর নয়। আর লিটিগেন্টস, লিটিগেন্টস মানে মামলার পক্ষ। তার মানে ক্লায়েন্ট হচ্ছে মামলার পক্ষ, অ্যাডভোকেটরা কিন্তু পরস্পর মামলার পক্ষ নয়। অর্থাৎ এখানে মামলা চলছে মক্কেলদের সাথে, অ্যাডভোকেট পরস্পরের সাথে মামলা লড়াই করছেন না, মক্কেলের পক্ষে মামলা পরিচালনা করছেন মাত্র। একজন মক্কেল অর্থাৎ মামলার দুইটা পক্ষ পরস্পরের প্রতি শত্রু ভাবাপন্ন বা বিরূপ মনোভাব নিয়ে চলতে পারেন, কিন্তু বাদী পক্ষের অ্যাডভোকেট বিবাদী পক্ষের অ্যাডভোকেটের সাথে কিন্তু ভালো আচরণ মেনটেন করে চলবেন, মানে নিজেরা আপনারা ঝগড়া করবেন না, এটাই বোঝানো হচ্ছে। তাই এটি অ্যাডভোকেটদের প্রতি বা এখানে লেখা আছে অন্যান্য আইনজীবীর প্রতি, একজন আইনজীবীর 22 আসে না, কারণ জুডিশিয়ারিতে এই সাবজেক্ট সিলেবাসে নাই, শুধু বার কাউন্সিলের প্রশ্ন পাবেন এখানে। তো এই ধরনের প্রশ্ন যদি আসে যে এটি কোন অধ্যায়ের বিষয়বস্তু বা কার প্রতি আচরণ, তাহলে কিন্তু আপনাদেরকে বুঝতে হবে আসলে এই বিধানটা এক অধ্যায়ে কেন দিয়েছে। এই যে একটু আগে যেটা পড়লাম যে অ্যাডভোকেটগণ নিজেদের মধ্যে ব্যক্তিগত বিবাদ এড়িয়ে চলবেন, মক্কেলরা নিজেদের সাথে বিবাদ করুক কিন্তু আমরা নিজেরা অ্যাডভোকেটরা আদালতের ভিতরে পরস্পরের বিরুদ্ধে আর্গুমেন্ট করব, আবার বাইরে এসে একসাথে বসে চা পান করব। রমজান মাসে না, রমজান মাস পার হয়ে গেলে, রমজান মাসের আগে আবার পরে। কারণ আইনজীবী নয় বরং মক্কেলগণই মামলার পক্ষ, যেটা ইংরেজিতে বলা আছে, এটাই তুলে দিয়ে আপনাদেরকে, ইংরেজি তুলে দিয়ে বিভ্রান্ত করে বিপদে ফেলায়। পেশাগত মর্যাদা অক্ষুণ্ণ রাখা, পেশাগত মর্যাদা যদি অক্ষুণ্ণ না রাখা হয় তাহলে একজন অ্যাডভোকেট আরেকজন অ্যাডভোকেটের সাথে কি শুরু করবেন? ফাইটিং শুরু করবেন, মানে খারাপ আচরণ শুরু করবেন। তো আমার যদি পেশাগত মর্যাদা আমি বহাল রাখি, এটি একটি এলিট পেশা, একটি শ্রদ্ধা করবে মানুষ আমার পেশাকে, সম্মানজনক পেশা, এটা যদি আমি মনে করি তাহলে অন্যান্য অ্যাডভোকেটরা মনে করবেন। তাই এখানে এই পেশার মর্যাদা যদি রক্ষা করে চলি তাহলে আসলে আমাদের নিজেদের মধ্যেই একটা ভালো ভ্রাতৃত্বের বন্ধন তৈরি হবে। পেশাগত নিযুক্ত লাভের জন্য বিজ্ঞাপন দেওয়া হতে বিরত থাকা। আমি যদি বিজ্ঞাপন দিই, আমার দেখা দেখি আরেকজন বিজ্ঞাপন দিবে, আরেকজন বিজ্ঞাপন দিবে। যদি বিজ্ঞাপন দেওয়া হয় তাহলে কি হবে? বিজ্ঞাপন দ্বারা মানুষ কি হয়? বিভ্রান্ত হয়। কিন্তু আমাদের পেশায় আমরা ভালো কাজ করব, মক্কেলদের ভালো সেবা দিব, তার ভিত্তিতে মক্কেলই আমাকে আরো মামলা নিয়ে আসার ক্ষেত্রে হেল্প করবে। অর্থাৎ যখন একটা অ্যাডভোকেটের পরিচিতি তৈরি হয়, সুনাম তৈরি হয়, পেশাগত পারফরমেন্স ভালো, তারপরে তিনি সৎভাবে কাজ করেন, এই ধরনের যখন কিছু গুণাবলী প্রচারিত হয়ে যায়, এটা হতে যদিও সময় লাগে, কিন্তু সময় একবার যদি প্রচারিত হয়ে যায় সেটা আর কিন্তু থামে না। তো প্রথম দিকে একটু মামলা আসতে সমস্যা হয়, কিন্তু ধীরে ধীরে প্রচার হয়ে যায় এক সময়, যদি আপনি ভালো মামলা পারেন। যে এলাকায় আমার মামলায় আমি ভালো পারফরমেন্স দেখাই, ওই এলাকা থেকে আমার মামলা বেশি আসতে শুরু করে।
আজকেও একটা মামলা সন্ধ্যার দিকে আসছে, কালকে জামিন ধরতে হবে। তো ওই এলাকায় মানে যার মাধ্যমে মামলাটা আসছে তার পরিবারের আমি বেশ কয়েকটা মামলা আমি ভালো রেমেডি দিয়েছি। এখন তিনি আমার কাছে মামলা খুব বিশ্বাসের সাথেই দিচ্ছেন, অন্য অ্যাডভোকেটের কাছে উনি যান না। যেই ধরনের সিভিল ক্রিমিনাল উভয় মামলায় তিনি আমাকে দিচ্ছেন, বড় আইনজীবীর কাছে যাওয়ার প্রয়োজন মনে করছে না। কারণ বড় আইনজীবী যে কাজটা করে দিবেন, যে ফি নেবেন তার থেকে আমি অল্প ফি, সেই ধরনের একটি সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করছে। তাহলে বিজ্ঞাপন দিলে কি হবে? যিনি ভালো আইনজীবী তার কাছে না যে যে বিজ্ঞাপনে মানে এই বেশি ইনভেস্ট করেছেন, তো বিজ্ঞাপন দেখে মানুষ তার কাছে গিয়ে কি বিভ্রান্ত হতে পারেন, ক্ষতিগ্রস্ত হতে পারেন। এই কারণে বিজ্ঞাপন দেওয়া যাবে না। বিজ্ঞাপন দিলে, আমি বিজ্ঞাপন দিলে আরেকটা অ্যাডভোকেটের ক্ষতি হবে। কিভাবে? আমার কাছে মামলা আসবে, তার কাছে মামলা কমে যাবে। তার মানে তার হকটা আমি নষ্ট করলাম। এই কারণে বিজ্ঞাপন দেওয়া যাবে না। তাই বিজ্ঞাপন দেওয়াটা হচ্ছে পরস্পরের প্রতি আচরণেরই একটা বিষয়। এই কারণে এখান থেকে বিরত থাকতে হবে। অনুমোদনহীন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হতে বিরত থাকা, দালাল দালাল নিয়োগ বলা হয়। অর্থাৎ আমি বিজ্ঞাপন দিলাম না, কিন্তু বিভিন্ন থানায় দুই চারজন করে লোক সেট করে রাখলাম, মামলা হবে আর আমার কাছে নিয়ে আসবে, তার বিনিময়ে তাকে আমি কিছু বকশিশ দিয়ে দিব। বা কন্ট্রাক্ট করব যে এই মামলাটা আমি এততে করব, যা পারো তুমি মক্কেলের কাছে নিয়ে নাও, আমাকে 50,000 দিও, এর উপরে যা পাবে তুমি নিয়ে নিবে। এগুলোই হচ্ছে এই ধরনের অনুমোদনহীন ব্যক্তি, যেটাকে আমরা দালাল টাউট এরকম বলি, যাদের কাজই হচ্ছে মক্কেল এনে দিবে আইনজীবীকে এবং আইনজীবীর কাছ থেকে মাসোয়ারা বা বকশিশ নিবে। এটাও করা যাবে না। এটা করলে তো ওই বিজ্ঞাপনের মতোই বেড়ে যাবে। তো এইভাবে কিছু পয়েন্ট আছে, এগুলো আপনারা পড়বেন। পড়ে যেটা বুঝতে পারবেন না কেন এটা এক অধ্যায়ের বিষয়বস্তু, আমাকে মেসেজ দিবেন, আমি বুঝিয়ে দেব। প্রয়োজনে নেক্সট ক্লাসে আলোচনা করে দেব। অধ্যায় 2। অধ্যায় 2-এ বলা হচ্ছে মক্কেল প্রতি আচরণ। এখানে আছে 14টি। মক্কেল যাদের পক্ষে আমরা মামলা পরিচালনা করছি, এটা নিয়ে সবচেয়ে বেশি বিধি আছে, 14টি। তো এগুলো পড়বেন, পড়ে যদি যেটা বুঝতে পারবেন না, এই 14টির এটা কেন মক্কেলের প্রতি আচরণ করা হলো, আমাকে প্রশ্ন করবেন। তারপর আদালতের প্রতি দায়িত্ববোধ, এখানে 9টি আছে। এখানেও পড়বেন, যদি বুঝতে পারবেন তো ভালো, না বুঝতে পারলে এটা কেন আদালতের প্রতি আচরণ, সেইটা আমাকে মেসেজ করলে আমি বুঝিয়ে দেব। পড়লে একটু গভীরভাবে ভাবলে আপনি ঠিকই বুঝতে পারবেন। জনগণের প্রতি আচরণ 8টি আছে। কাউকে হয়রানি করার উদ্দেশ্যে মামলা করা হলে তা পরিচালনা করব না। একজন এসে বলছে আমি রহিম করিম এবং তার ভাইয়ের নামে, রানার নামে মামলা করে কি করব, তাদেরকে হেনস্থা করব, তাদের প্রতি আমার রাগ হয়েছে, তাই মামলা মিথ্যা কিন্তু আমি তাও করতে চাই।